আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ক্লাসে আমরা ইংলিশ ব্যাকরণের একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, যেটার নাম হলো কন্ডিশনাল সেন্টেন্স। মনে রাখবেন যে প্রত্যেক বছর এসএসসি, এইচএসসি, তারপর বিভিন্ন রকমের জবের পরীক্ষা, অ্যাডমিশন পরীক্ষা, বিসিএস পরীক্ষা, প্রায় প্রত্যেকটা পরীক্ষাতেই কন্ডিশনাল সেন্টেন্স থেকে প্রশ্ন আসে এবং এখান থেকে খুব সহজে আনসার করা যায়। সো তাই আজকের ক্লাসটা কন্ডিশনাল সেন্টেন্সের উপরে হবে এবং এইখানে কন্ডিশনালের প্রত্যেকটা প্রকার সুন্দর করে আলোচনা করা হয়েছে এবং মিক্স কন্ডিশনাল বা এক্সেপশনাল কন্ডিশনাল এবং পেসিভের ক্ষেত্রে কন্ডিশনাল সেন্টেন্সগুলো কীভাবে থাকে বা বাক্যের শুরুতে হেড যুক্ত কন্ডিশনালগুলো কীভাবে থাকে, এই পুরো বিষয়টা এখানে কমপ্লিটভাবে আলোচনা করা হয়েছে। আশা করি আপনাদের ভালো লাগবে এবং খুব ইজি ওয়েতে আমরা এটা শিখতে পারবো। তাহলে চলুন শুরু করা যাক কন্ডিশনাল সেন্টেন্সেস। প্রথমে আমাদেরকে জানতে হবে যে কন্ডিশনাল সেন্টেন্স কি বা কন্ডিশনাল সেন্টেন্স কাকে বলে। তাহলে চলুন দেখা যাক যে সাধারণত ইফযুক্ত সেন্টেন্সকে কন্ডিশনাল সেন্টেন্স বলা হয়। আমরা জানি যে সাধারণত ইফযুক্ত যে সেন্টেন্সগুলো থাকে, যে বাক্যের শুরুতে ইফ থাকে বা বাক্যের মাঝে যে ইফযুক্ত যে সেন্টেন্সগুলো থাকে, সেই সেন্টেন্সগুলোকে বলা হয় কন্ডিশনাল সেন্টেন্স, কারণ ইফ দ্বারা শর্ত যুক্ত করে দেওয়া হয়। তাহলে প্রত্যেকটা কন্ডিশনাল সেন্টেন্সের আবার দুইটা করে পার্ট থাকে। প্রত্যেকটা কন্ডিশনালের পার্ট থাকে হচ্ছে দুইটা, একটা হচ্ছে ইফযুক্ত পার্ট বা কন্ডিশনাল পার্ট এবং অন্যটা হলো রিজাল্ট পার্ট বা কন্ডিশনাল বা কন্ডিশন এর ফলাফল হিসেবে যেটা থাকে সেটা। তাহলে ইফযুক্ত সেন্টেন্সকে বলা হয় কন্ডিশনাল সেন্টেন্স এবং কন্ডিশনাল সেন্টেন্সের দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে কন্ডিশন পার্ট বা ইফযুক্ত পার্ট এবং অন্যটা হচ্ছে কন্ডিশনের রিজাল্ট পার্ট। বোনাস পয়েন্ট দেখে নিই কি বলা হয়েছে, যে কন্ডিশনাল সেন্টেন্সগুলো সবসময় কমপ্লেক্স সেন্টেন্স হয়। কন্ডিশনাল সেন্টেন্সগুলো সবসময় কমপ্লেক্স সেন্টেন্স হয় কারণ ইফযুক্ত প্রত্যেকটা সেন্টেন্স হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। এখানে ইফযুক্ত ক্লজকে বলা হবে সাবঅর্ডিনেট ক্লজ এবং রিজাল্ট ক্লজটাকে বলা হবে মেইন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ। তাহলে ইফযুক্ত সেন্টেন্সগুলোকে বলা হয় কমপ্লেক্স সেন্টেন্স, আর কমপ্লেক্স সেন্টেন্সে দুইটা ক্লজ থাকে, একটা হচ্ছে ইফযুক্ত ক্লজ যেটাকে বলা হবে সাবঅর্ডিনেট ক্লজ এবং আরেকটা হচ্ছে রিজাল্ট ক্লজ যেটাকে বলা হবে মেইন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ। তাহলে যদি কোনো পরীক্ষায় প্রশ্ন আসে যে ইফযুক্ত কোনো সেন্টেন্স দিয়ে যদি প্রশ্ন করে যে এটা কোন ধরনের সেন্টেন্স, এটা কি অ্যাসার্টিভ সেন্টেন্স, এটা কি সিম্পল সেন্টেন্স, নাকি এটা কি কম্পাউন্ড সেন্টেন্স, নাকি কমপ্লেক্স সেন্টেন্স, তাহলে আমরা ইফযুক্ত সেন্টেন্সগুলোকে আনসার করব কমপ্লেক্স সেন্টেন্স হিসেবে, যেখানে ইফযুক্ত পার্টটা সবসময় সাবঅর্ডিনেট ক্লজ হবে। কাইন্ডস অফ কন্ডিশনাল সেন্টেন্সেস, যে কন্ডিশনাল সেন্টেন্সের প্রকার। কন্ডিশনাল সেন্টেন্স হচ্ছে মোট 4 প্রকার। প্রথম হচ্ছে জিরো কন্ডিশনাল, সেকেন্ড হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল, থার্ড হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল, ফোর্থ হচ্ছে থার্ড কন্ডিশনাল। তাহলে কয়টা কন্ডিশনাল দেখলাম? একটা জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনাল। তাহলে কন্ডিশনাল মোট 4 প্রকার এবং আমরা এই 4টা প্রকার ধারাবাহিকভাবে শিখব। প্রথম হচ্ছে জিরো কন্ডিশনাল। খেয়াল করুন জিরো কন্ডিশনাল কাকে বলা হয়। ইফযুক্ত কমপ্লেক্স সেন্টেন্সের দুইটা ক্লজই যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা দুইটা ক্লজই যদি পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকে এবং তা দ্বারা যদি চিরন্তন সত্য, বৈজ্ঞানিক সত্য, অভ্যাসগত কর্ম, হ্যাবিচুয়াল ফ্যাক্ট বা সত্য কোনো কিছু বোঝায়, তাহলে সেটা হবে জিরো কন্ডিশনাল। আবার খেয়াল করুন শর্ত হচ্ছে ইফযুক্ত কমপ্লেক্স সেন্টেন্সের দুইটা ক্লজ, মানে ইফযুক্ত সেন্টেন্সে দুইটা ক্লজ থাকে, একটা প্রিন্সিপাল ক্লজ, একটা সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে ইফযুক্ত কমপ্লেক্স সেন্টেন্সের দুইটা ক্লজই যদি প্রেজেন্ট টেন্সে অথবা দুইটা ক্লজই যদি পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকে এবং তা দ্বারা অবশ্যই কী বোঝাতে হবে, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ, যে চিরন্তন সত্য কথা বোঝাবে বা চিরন্তন সত্য কোনো কিছু বোঝাবে, বৈজ্ঞানিক সত্য কোনো কিছু বোঝাবে, অভ্যাসগত কর্ম বা হ্যাবিচুয়াল ফ্যাক্ট এই জাতীয় কোনো কিছু বোঝালে সেটা হবে জিরো কন্ডিশনাল। তাহলে এখানে স্ট্রাকচার দেওয়া আছে, যে স্ট্রাকচার অফ জিরো কন্ডিশনালের যে স্ট্রাকচারগুলো, এই স্ট্রাকচারগুলো মনে রাখতে হবে বা মাথায় রাখতে হবে।
শুধু জিরো কন্ডিশনাল নয়, প্রত্যেকটা কন্ডিশনালেরই স্ট্রাকচারগুলো মনে রাখতে হবে, মুখস্থ করে রাখতে হবে, তাহলেই কন্ডিশনাল চিনতে কোনো অসুবিধা হবে না। তাহলে স্ট্রাকচার অফ জিরো কন্ডিশনাল, যে জিরো কন্ডিশনাল স্ট্রাকচার কি, ইফ প্লাস সাবজেক্ট প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স প্লাস কমা প্লাস সাবজেক্ট প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। খেয়াল করুন যে ইফের পরে প্রথমে থাকবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তারপরে মাঝে একটা কমা থাকবে, তারপরে সাবজেক্ট প্লাস আবার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এরকম স্ট্রাকচারে হলে এটা হবে জিরো কন্ডিশনাল, অথবা এটা এভাবেও থাকতে পারে যে সাবজেক্ট প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ইফটা মাঝখানে মানে বাক্যের মাঝে ইফ থাকতে পারে, প্লাস সাবজেক্ট প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখানে যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে বাক্যের শুরুতে যদি ইফ থাকে তাহলে প্রথম ক্লোজের পরে অবশ্যই একটা কমা দিতে হবে। যদি কমা না দেন তাহলে কিন্তু সেন্টেন্সটা বা বাক্যটা ভুল হয়ে যাবে। আর যদি ইফটা বাক্যের শুরুতে না বসে বাক্যের মাঝে বসে তাহলে আর কমা দিতে হবে না। তাহলে দুইটা স্ট্রাকচার খেয়াল করুন যে ইফ প্লাস সাবজেক্ট প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স প্লাস কমা প্লাস সাবজেক্ট প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, অথবা সাবজেক্ট প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স প্লাস ইফটা বাক্যের মাঝে চলে আসছে এখন, প্লাস সাবজেক্ট প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এই হচ্ছে আমাদের স্ট্রাকচার। এই স্ট্রাকচারগুলো ভালো করে মনে রাখতে হবে। যেমন চলুন উদাহরণ দেখা যাক, ইফ ইউ হিট দ্য আইস ইট মেল্টস। এখানে খেয়াল করুন ইফ ইউ হিট দ্য আইস, যে তুমি যদি আইসকে হিট দাও বা বরফকে গরম করো, ইট মেল্টস, এটা গলে যাবে। এখন এই যে দেখুন বাক্যটা খেয়াল করুন, এখানে ইফের পরে সাবজেক্ট প্লাস হিট দ্য আইস, মানে ইউ হিট দ্য আইস, সাবজেক্টের পরে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে এবং পরবর্তী অংশে এরপরে কমা দেওয়া আছে এবং পরবর্তী অংশে সাবজেক্ট প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, মানে এইটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে ইফের পরে এইটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আবার এইটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে। এবং এই যে এই বাক্যটা দ্বারা কি বোঝাচ্ছে যে তুমি যদি বরফকে গরম করো এটা গলে যাবে। এটা কিন্তু চিরন্তন সত্য কথা বা সায়েন্টিফিক ট্রুথ বা বৈজ্ঞানিকভাবে সত্য, যে তুমি যদি বরফকে হিট দাও বা গরম করো তাহলে এটা কি হয়ে যাবে, গলে যাবে। তার মানে এইটা হচ্ছে সত্য ঘটনা। যেহেতু এটা সত্য ঘটনা এবং এখানে ইফের পরে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং পরবর্তী অংশে কমার পরে আবার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, তাই এটা জিরো কন্ডিশনাল হবে। দ্বিতীয় উদাহরণ, ইফ আ সাবস্টেন্স ইজ কোহেসিভ ইট টেন্ডস টু স্টিক টুগেদার। এখানে খেয়াল করো যে ইফের পরে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, সাবজেক্ট প্লাস ইজ প্লাস কমপ্লিমেন্ট, মানে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আবার কমা প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে ইফের পরে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কমা প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে। যেহেতু ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কমা তারপর আবার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, এবং এটা দ্বারা কী বোঝাচ্ছে যে তুমি ইফ আ সাবস্টেন্স ইজ কোহেসিভ, যে যদি কোনো একটা পদার্থ কি হয় যে জুড়ে যায়, যা জোরালো হয়, তাহলে এটা কি হবে, ইট টেন্ডস টু স্টিক টুগেদার, যে এটা কোনো জিনিসকে একসাথে লাগিয়ে দিবে এরকম। তাহলে এইটা আবার সত্য ঘটনা, কারণ সুপার গ্লোকে চিন্তা করেন যে সুপার গ্লো হচ্ছে কোহেসিভ। এটা যদি কোনো জায়গায় লাগিয়ে দেওয়া যায় তাহলে এটা কি হয়ে যায়, একসাথে কোনো কিছুকে জুড়ে দেয়, তাহলে এটা সত্য ঘটনা। এটা যেহেতু এটা সত্য ঘটনা এবং এটা ইফের পরে প্রেজেন্ট টেন্স এবং পরবর্তী অংশে আবার প্রেজেন্ট টেন্স আছে, তাই এটা জিরো কন্ডিশনাল হবে। তৃতীয় উদাহরণ, ইফ হি হ্যাজ টাইম হি ভিজিট আস নেক্সট ফ্রাইডে। এখানে খেয়াল করুন যে যদি তার সময় থাকে সে আমাদের, হি ভিজিট আস নেক্সট ফ্রাইডে, সে আমাদেরকে গত ফ্রাইডেতে দেখা করতে আসে। এখানে খেয়াল করুন যে ইফের পরে কি আছে, সাবজেক্ট প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আবার কমার পরে সাবজেক্ট প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তার মানে এখানে ইফের পরে দুইটাই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে এবং এটা দ্বারা সত্য ঘটনা বোঝাচ্ছে বা হচ্ছে হ্যাবিচুয়াল ফ্যাক্ট বোঝাচ্ছে, যে যদি হচ্ছে তার সময় থাকে, মানে যখনই সে সময় পায় সে আমাদেরকে দেখা করতে আসে, এটা হচ্ছে সত্য ঘটনা, যে তার সময় পাইলে সে দেখা করতে আসে, তাই এটা জিরো কন্ডিশনাল হবে। ইফ ইউ বাই ওয়ান টি শার্ট ইউ গেট দ্য সেকেন্ড ওয়ান ফ্রি, যে কোনো কেউ এরকম অফার দেয় না বিভিন্ন রকমের শপগুলো, যে একটা কিনলে আরেকটা ফ্রি, এগুলো হচ্ছে সত্য ঘটনা হয়ে থাকে। যেহেতু এখানে ইফের পরে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আবার কমা প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, তাই এটাও জিরো কন্ডিশনাল হবে। আরেকটা উদাহরণ দেখা যায় যে ইফ ইট উইন্টার
ইট ফিলস কোল্ড, যে শীতের দিনে মানে উইন্টারে ঠান্ডা অনুভূতি হয় বা ঠান্ডা অনুভব হয়। এখানে দেখুন ইফ এর পরে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে এবং পরবর্তীতে কমা এর পরে সরি এখানে ইট হবে, কমা এর পরে সাবজেক্ট প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে। যেহেতু এটা ইফ এর পরে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং পরবর্তী অংশে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে এবং এটা দ্বারা চিরন্তন সত্য কোনো কিছু বোঝাচ্ছে, যে যখন হচ্ছে শীতকাল আসে তখন আমরা ঠান্ডা অনুভব করি, এটা তো সত্য ঘটনা, তাই এটা জিরো কন্ডিশনাল হবে। ওকে, তাহলে পরবর্তী উদাহরণ দেখা যাক। হোয়েন ওয়াটার ফ্রিজেস ইট টার্নস ইনটু আইস। খেয়াল করুন, এখানে বলা হয়েছে যখন পানি জমে যায় ইট টার্নস ইনটু আইস, যে এটা কি হয়, এটা হচ্ছে বরফে পরিণত হয়। এখানে খেয়াল করুন, এখানে হুয়েন দ্বারা আছে, হুয়েন দ্বারাও কন্ডিশনাল হয়। তাহলে হোয়েন ওয়াটার ফ্রিজেস ইট টার্নস ইনটু আইস, এখানে হোয়েনের পরে অথবা এখানে হোয়েনের জায়গায় ইফ দেওয়া যায়, যেমন ইফ, তাহলে হোয়েন অথবা ইফ ওয়াটার ফ্রিজেস ইট টার্নস ইনটু আইস, যে যখন অথবা যদি পানি জমে যায় তাহলে এটা কি হয়ে যায়, ইট টার্নস ইনটু আইস, যে এটা বরফে পরিণত হয়ে যায়। তাহলে খেয়াল করুন, এটা কিন্তু একটা চিরন্তন সত্য কথা বা হচ্ছে বৈজ্ঞানিক সত্য কথা, কারণ হচ্ছে যখন পানি জমে যায় তখন এটা বরফে পরিণত হয়ে যায়। এখানে দেখুন হুয়েন বা ইফের পরে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, আবার কমা এর পরবর্তী অংশে ইট টার্নস ইনটু আইস, এটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, তাই এটা জিরো কন্ডিশনাল হবে। আবার ওয়াটার বয়েলস ইফ ইউ হিট ইট টু 100 সেন্টিগ্রেড, যে ওয়াটার বয়েলস পানি ফুটে যাবে ইফ ইউ হিট ইট টু 100 সেন্টিগ্রেড, যদি এটাকে 100 সেন্টিগ্রেডে তাপ দেওয়া হয় বা যদি তুমি এটাকে 100 সেন্টিগ্রেডে তাপ দাও। তাহলে খেয়াল করুন, এটাও বৈজ্ঞানিক সত্য কথা, যে যদি ওয়াটারকে 100 সেন্টিগ্রেড তাপ দেওয়া হয় তাহলে এটা কি হয়ে যাবে, এটা ফুটন্ত হয়ে যাবে বা ফুটতে শুরু করবে। তাহলে এখানে খেয়াল করুন, এখানে ইফ মাঝখানে বসছে, তাহলে ইফের পরে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং পরবর্তী অংশেও সাবজেক্ট প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, তাই এটাও জিরো কন্ডিশনাল হবে। তাহলে উপরের প্রত্যেকটা বাক্যই সত্যি বা চিরন্তন সত্য বা বৈজ্ঞানিক সত্য বিষয়গুলো বোঝানো হচ্ছে, তাই এগুলো জিরো কন্ডিশনাল হবে। অজানা কথার ভিতরে দেখুন কি লেখা আছে, যে অজানা কথা ইফ প্লাস সাবজেক্ট প্লাস পাস্ট ইনডিফিনিট টেন্স প্লাস কমা প্লাস সাবজেক্ট প্লাস পাস্ট ইনডিফিনিট টেন্স, এরকম স্ট্রাকচারে হলে সেটাও জিরো কন্ডিশনাল হবে। আমরা কিন্তু ওপরে যেটা শিখছি সেটা হচ্ছে যে ইফের পরে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স প্লাস কমা প্লাস সাবজেক্ট প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে সেটা হয় জিরো কন্ডিশনাল, কিন্তু আবার ইফের পরে পাস্ট ইনডিফিনিট টেন্স আবার কমা প্লাস সাবজেক্ট প্লাস পাস্ট ইনডিফিনিট টেন্স হলে এইটাও জিরো কন্ডিশনাল হবে। চলুন উদাহরণের মধ্যে দেখা যাক। যেমন ইফ আই আস্কড হার টু কাম উইথ আস শি অলওয়েজ সেড নো, যে যদি তাকে জিজ্ঞেস করি, আমি তাকে জিজ্ঞেস করি যে আমাদের সাথে আসো, তাহলে সে সবসময় না বলে। তাহলে এখানে দেখুন ইফ এর পরে সাবজেক্ট প্লাস পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, কারণ হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম, সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস এক্সটেনশন মিলে হয় পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এখানে ইফ এর পরে পাস্ট ইনডিফিনিট টেন্স আছে এবং পরবর্তী অংশে সাবজেক্ট প্লাস পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, তাই এটাও জিরো কন্ডিশনাল হবে। এরপরে আসে হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল, আমরা তখন পড়লাম বা শিখলাম জিরো কন্ডিশনাল। এরপরে হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল। ফার্স্ট কন্ডিশনাল কি, ইফ যুক্ত ক্লজটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং মেইন ক্লজটি ফিউচার ইনডিফিনিট টেন্সে হলে তাকে বলা হয় ফার্স্ট কন্ডিশনাল। আবার খেয়াল করুন, এইখানে দুইটা ক্লজ থাকবে, একটা হচ্ছে ইফ যুক্ত ক্লজ আর একটা হচ্ছে মেইন ক্লজ। ইফ যুক্ত ক্লজটা কোন টেন্সে থাকবে, ইফ যুক্ত ক্লজটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকবে এবং মেইন ক্লজটি ফিউচার ইনডিফিনিট টেন্স থাকবে। এখন ফিউচার ইনডিফিনিট টেন্সের গঠন কি, সাবজেক্ট প্লাস শেল অথবা উইল প্লাস ভার্বের বেস ফর্ম মিলে হয় ফিউচার ইনডিফিনিট টেন্স। তাহলে ইফ যুক্ত অংশটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং পরবর্তী অংশটি ফিউচার ইনডিফিনিট টেন্স থাকলে তাকে আমরা বলবো ফার্স্ট কন্ডিশনাল। আমরা স্ট্রাকচার দেখে নেই। স্ট্রাকচার অফ ফার্স্ট কন্ডিশনাল। ফার্স্ট কন্ডিশনাল স্ট্রাকচার হচ্ছে
ইফ প্লাস সাবজেক্ট প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স প্লাস কমা প্লাস সাবজেক্ট প্লাস ফিউচার ইনডিফিনিট টেন্স। খেয়াল করুন, ইফের পরে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স প্লাস এরপরে কমা হবে প্লাস সাবজেক্ট প্লাস ফিউচার ইনডিফিনিট টেন্স, এটাকে আমরা বলবো ফার্স্ট কন্ডিশনাল। আবারও এগেইন মনে করাই দেই, বাক্যের শুরুতে যদি ইফ থাকে তাহলে প্রথম ক্লজের পরে অবশ্যই কমা দিতে হবে, আর যদি এই ইফটা বাক্যের মাঝে বসে যায় তাহলে আর কমা দিতে হবে না। যেমন দ্বিতীয় স্ট্রাকচারটা দেখুন, সাবজেক্ট প্লাস ফিউচার ইনডিফিনিট টেন্স প্লাস ইফ প্লাস সাবজেক্ট প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ওই গঠনটাই জাস্ট একটু উল্টে গেছে, যে ওইখানে শুরুতে ছিল ইফ ক্লজ আর এখানে বাক্যের শেষে হচ্ছে ইফ ক্লজ। এভাবে শুরুতেও লেখা যায়, শেষেও লেখা যায়, দুইভাবেই থাকতে পারে। যেমন ইফ হি কামস আই উইল গো উইথ হিম। এখানে খেয়াল করুন যে যদি সে আসে আমি তার সাথে যাব। এইখানে খেয়াল করুন ইফ যুক্ত অংশটি, ইফ যুক্ত অংশে ইফের পরে সাবজেক্ট প্লাস কামস, মানে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, এবং পরবর্তী অংশটি সাবজেক্ট প্লাস উইল প্লাস V1 গো প্লাস বাকি অংশ, তার মানে এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স। তাহলে ইফ যুক্ত অংশটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং পরবর্তী অংশটি বা রিজাল্ট অংশটি ফিউচার ইনডিফিনিট টেন্স আছে, তাই এটাকে আমরা বলবো ফার্স্ট কন্ডিশনাল। আর ফার্স্ট কন্ডিশনালে কেউ কোনো কিছু করলে কেউ কোনো কিছু করবে এরকম বোঝাবে, যে সে যদি আসে তাহলে আমি যাব, সে এটা করলে আমি ওইটা করব এরকম বোঝাবে, যে মানে কারো কোনো কিছু করার উপরে অন্য কোনো কিছু ডিপেন্ড করবে। তাহলে এখানে দেখুন ইফ হি কামস, যে সে যদি আসে, আই উইল গো, আমি তার সাথে যাব। তাহলে ইফ যুক্ত অংশটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আবার পরবর্তী অংশটি সাবজেক্ট প্লাস ফিউচার ইনডিফিনিট টেন্স আছে, তাই এটা হবে ফার্স্ট কন্ডিশনাল। পরবর্তী অংশ, ইফ সার্ভিসেস আর ইনক্রিজ, যে যদি সার্ভিসেস বাড়ানো হয়, ট্যাক্সেস উইল প্রবাবলি গো আপ, তাহলে ট্যাক্সও বেড়ে যেতে পারে। তাহলে এখানে খেয়াল করুন ইফ যুক্ত অংশটি ইফের পরে সাবজেক্ট প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং পরবর্তী অংশে সাবজেক্ট প্লাস ফিউচার ইনডিফিনিট টেন্স আছে, তাই এটা ফার্স্ট কন্ডিশনাল হবে। এখানে খেয়াল করুন যে বাক্যের শুরুতে ইফ আছে, এই কারণে প্রথম ক্লজ বা প্রথম বাক্যের পরে কিন্তু কমা বসছে। এই কমা যদি না দেওয়া হয় তাহলে বাক্যটা ভুল হয়ে যাবে। এখানে অর্থ হচ্ছে ইফ সার্ভিসেস আর ইনক্রিজ, যদি সার্ভিসেস বৃদ্ধি করা হয় বা সার্ভিস বৃদ্ধি করা হয়, বাড়ানো হয়, ট্যাক্সেস উইল প্রবাবলি গো আপ, যে তাহলে ট্যাক্সও বাড়তে পারে। যদি কেউ সার্ভিস বাড়ায় বা কোনো সার্ভিস বাড়িয়ে দেওয়া হয় তাহলে ট্যাক্স অবশ্যই বেড়ে যায়। ইফ হি রানস ফার্স্ট, যে সে যদি দ্রুত দৌড়ায়, হি উইল উইন দ্য প্রাইজ, তাহলে সে প্রাইজটা জয় করতে পারবে। এখানে দেখুন ইফের পরে সাবজেক্ট প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে এবং পরবর্তী অংশে সাবজেক্ট প্লাস ফিউচার ইনডিফিনিট টেন্স আছে, তাই এটা ফার্স্ট কন্ডিশনাল হবে। এখানে খেয়াল করুন যে সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্বের বেস ফ্রম, আমি বলেছিলাম যে সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস ভার্বের বেস ফ্রম মিলে হয় ফিউচার ইনডিফিনিট টেন্স। তাহলে এখানে ইফযুক্ত অংশটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে এবং পরবর্তী অংশটি ফিউচার ইনডিফিনিট টেন্স আছে, তাই এটা ফার্স্ট কন্ডিশনাল হবে। তারপর ইফ রাহিম আস্ক, যদি রাহিম জিজ্ঞেস করে, আই উইল ইমেইল দ্য ডকুমেন্ট, তাহলে আমি ডকুমেন্টগুলো ইমেইলে দিয়ে দিব। এখানে দেখুন ইফযুক্ত অংশটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, পরবর্তী অংশটি ফিউচার ইনডিফিনিট টেন্স আছে, তাই এটাও ফার্স্ট কন্ডিশনাল হবে। বাকি উদাহরণ, ইফ ক্যান্সার উইন্স, আই উইল স্টিল বি দ্য বেটার উইনার, যে যদিও ক্যান্সার জয়ী হয়ে যায়, যদি ক্যান্সার জয়ী হয়ে যায় তাহলেও আই উইল স্টিল বি দ্য বেটার উইনার, তাহলে আমিও তখনও খুব ভালো একজন উইনার হব। এখানে খেয়াল করুন যে ইফের পরে সাবজেক্ট প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে এবং পরবর্তী অংশে সাবজেক্ট প্লাস ফিউচার ইনডিফিনিট টেন্স আছে, তাই এটা জিরো কন্ডিশনাল হবে। তেমনি এই বাকি উদাহরণগুলো সেম প্যাটার্নে হয়েছে। তাহলে আজকের ভিডিওর এই পার্টে আমরা শিখলাম জিরো কন্ডিশনাল এবং ফার্স্ট কন্ডিশনাল। বাকি আলোচনা করা হবে পরবর্তী ভিডিওর পরবর্তী পার্টে, কারণ একটা ভিডিওতে বা একটা পার্টে একই সাথে যদি পুরো ভিডিও আলোচনা করা হয় তাহলে সেটা অনেক লম্বা হয়ে যাবে।
তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। আজকে আমরা জাস্ট জিরো কন্ডিশনাল এবং ফার্স্ট কন্ডিশনাল এই দুইটা কন্ডিশনাল শিখলাম এই ভিডিওতে। পরবর্তী আলোচনা আমরা পরবর্তী যে পার্ট আসবে সেই পার্টে করব। আশা করি সেগুলো দেখবেন। ধন্যবাদ।